এই ট্রেন। মুভি শুরু হয়, দেখা যায় একটা ট্রেন প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়। ট্রেনটা বেশ ফাঁকা ফাঁকা, বেশি লোকজন নেই। সব মিলিয়ে মাত্র 5 জন যাত্রী ছিল এই বড় গোটা ট্রেনটাতে। তো চলো পরিচয় করে নেওয়া যাক এই যাত্রীদের সঙ্গে। ইনি হলেন পেট। না, আমার পেট তোমার পেট নয়, এর নামই হলো পেট। ইনি একজন পেশাল সেলসম্যান। এনাকে দেখা যায়, এর নাম হলো ক্লোই, এ ডাক্তারি পড়ছে। মিসেস ফ্রয় নামের একজন বৃদ্ধা মহিলাকে দেখা যায় এবং তার পোষা কুকুর, যার নাম পুচি। এবং দুজন জাপানি লোক ছিল, একজনের নাম ইয়ামাশিতা আর একজনের নাম হিরো। ট্রেনটা যেখানে এসে থামলো সেখান থেকে দুজন গার্ড নেমে আসে, মাইন্স আর ফ্র্যাঙ্কি। এরা এদিক ওদিক দেখতে থাকে যে ট্রেনে সবকিছু ঠিকঠাক আছে কিনা। কিন্তু ট্রেনটা ছাড়তেই যাবে এমন সময় একটা লোকের চিৎকার শুনতে পেয়ে গার্ডরা থতমত খেয়ে পিছনে ফিরে দেখে, এত শীতের মধ্যে বাইরে যখন বরফ পড়ছে তখন এই রাতের অন্ধকারে ঘন কুয়াশার মধ্য দিয়ে একটা লোক জঙ্গলের দিক থেকে উদ্ভ্রান্তের মতো ছুটে আসছে আর চিৎকার করে ট্রেনটাকে দাঁড়াতে বলছে। ট্রেনের প্রধান গার্ড হলো মাইন্স। মাইন্স সেই লোকটার সঙ্গে কথা বলার চেষ্টা করে। তাকে সে জিজ্ঞেস করে যে তোমার কাছে ট্রেনের টিকিট আছে? লোকটা কোনো জবাব দেয় না। লোকটা কি যেন একটা ওষুধ খায়। গার্ডরা ভেবে নেয় হয়তো তাদের ভাষা বুঝতে পারছে না লোকটা। মাইন্স ওই লোকটাকে ট্রেনে উঠে আসতে বলে। লোকটার সাথে একটা ছোট বাক্স ছিল, আর সেই বাক্সটাকে এমনভাবে আঁকড়ে ধরেছিল যেন মনে হচ্ছিল বাক্সটার ভেতরে বিশেষ মূল্যবান কিছু একটা রাখা আছে। এরপর লোকটা পেট আর ক্লোই যে কামরায় ছিল সেখানে এসে বসে। পেটকে দেখেই বোঝা যায় সে প্রচুর পরিমাণে মদ খেয়েছিল। সে নিজের সুটকেসটা বের করে একটা ছোট্ট মদের বোতল ওই লোকটাকেও দেয়। লোকটা আবারও কিছু একটা ওষুধ বের করে ওই মদটা দিয়ে সেই ওষুধগুলো খায়। এর খানিকক্ষণ পরে মাইন্স সেই লোকটার কাছে টিকিটের টাকা নিতে সেই কামরায় আসে। কিন্তু মাইন্স লোকটাকে অনেকবার করে ডাকতে গেলেও লোকটা কোনো সাড়া শব্দ করছে না দেখে মাইন্সের কেমন একটা খটকা লাগে। লোকটা নিজের মুখের ওপরে যে টুপিটা চাপা দিয়ে বসেছিল, মাইন্স তার মুখের ওপরে টুপিটা সরাতেই দেখা যায় লোকটার মুখ দিয়ে ফেনা উঠে গেছে। মাইন্স বুঝতে পারে যে লোকটা আর বেঁচে নেই, হয়তো স্ট্রোক বা হার্ট অ্যাটাক করেছে কিছুক্ষণ আগে। এসব দেখে ক্লোই বলে হয়তো লোকটা শেকানল খেয়েছিল। এই ওষুধ বেশি খেলে শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, আর ধীরে ধীরে কিছু বোঝার আগেই মানুষ মারা যায়। আর এই ওষুধ খাওয়ার পর মদ খেলে তো মৃত্যু একদম অবধারিত। মাইন্সও ভাবতে থাকে যে লোকটা ট্রেনে ওঠার সময়ও এই ওষুধগুলো খাচ্ছিল। হঠাৎ করে পেটের নজর পড়ে লোকটা সে বাক্সটার দিকে, যে বাক্সটাকে সে আঁকড়ে ধরে বসেছিল। পেট দেখে ওই বড় বাক্সটার ভেতরে একটা ছোট কাঠের বাক্স রাখা আছে, কিন্তু সে বাক্সটা তুলতে গেলেই মাইন্স অন্যের জিনিসে হাত দিতে বারণ করে আর বলে তোমরা কেউ পরের স্টেশন না আসা অবধি কিচ্ছুতে হাত দেবে না, যা ব্যবস্থা করার আমি করছি। কিন্তু মাইন্স সেখান থেকে চলে যাওয়ার পরই পেট আর কৌতূহল ধরে রাখতে পারে না। সে আবার সেই বাক্সটায় কি আছে দেখার জন্য এগিয়ে যায়। ক্লোইও তাকে বারণ করে, কিন্তু সে কোনো কথা শোনে না। এরপর সেই বাক্সটার ভেতরে যা আছে সেটা দেখতে পেয়ে পেটের চোখ জল জল করে ওঠে। কিন্তু বাক্সটার ভিতরে সে কি দেখে সেটা দেখানো হয় না মুভিতে। পেট সঙ্গে সঙ্গে ছুটে মাইন্সের কাছে যায় এবং মাইন্সকে বলে যে লোকটা যে মারা গেছে সেটা কাউকে জানাবেন না, এবং মাইন্সকে তাদের কামরায় সে ডেকে নিয়ে আসে। তারা কামরায় ফিরে গিয়ে দেখে ক্লোই সেই কাঠের বাক্সটা হাতে নিয়ে ওটার ভেতরে যা আছে সেটা অবাক হয়ে দেখছিল। মাইন্স ক্লোইর হাত থেকে সেই বাক্সটা নেয় যে বাক্সটার ভেতরে কি আছে দেখার জন্য, এবং মাইন্সও অবাক হয়ে যায়। সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। এই বাক্সটার ভিতরে আসলে এমন কি আছে যে যেই দেখছে সেই অবাক হয়ে যাচ্ছে, তারই চোখ জলজল করছে। বাক্সটার ভেতরে কি কোনো মহামূল্যবান ধনসম্পত্তি আছে? না, বাক্সটার ভিতরে এমন কিছু আছে যেটা কল্পনার বাইরে, যেটা একটু পরে জানা যাবে। তারা বাক্সটা খোলার অনেক চেষ্টা করে কিন্তু খুলতে পারে না, কারণ বাক্সটা এমনভাবে আটকানো, এই বাক্সটাকে না ভাঙা যাচ্ছে না খোলা যাচ্ছে। বাক্সটার ওপরে এমন একটা জালি লাগানো আছে যেখান দিয়ে শুধুমাত্র ভেতরে কি আছে সেটা দেখা যায়, কিন্তু বাক্সটাকে খোলা যাচ্ছে না বা সেটার ভেতরের কোনো কিছুকে বের করা যাচ্ছে না। মাইন্সের একসময় মনে হয় যে ট্রেনের কোনো যাত্রীর জিনিস এরকম করে নাড়াঘাটা করলে সে হয়তো ফেসে যেতে পারে, কারণ পেট আর ক্লোই প্যাসেঞ্জার, তারা একটু পরে তাদের স্টেশন এলে নেমে যাবে। কিন্তু মাইন্স হলো এই ট্রেনের প্রধান গার্ড। কিছু উল্টাপাল্টা হলে প্রথমে মাইন্সের ওপরে এসেই দোষটা পড়বে, কিন্তু পেট মাইন্সকে অনেক করে বোঝানোর চেষ্টা করে এই বাক্সতে যা আছে সেটা নেওয়ার জন্য, কিন্তু মাইন্স রাজি হয় না। এই সময় ক্লোই বলে ওঠে, সে বুদ্ধি লাগিয়ে বলে দেখুন লোকটা কিন্তু কোনো টিকিটই কাটেনি, সুতরাং লোকটা যে এই ট্রেনে উঠেছিল তার কোনো প্রমাণ নেই, আর তাই কেউ কোনো কিছু বোঝার আগেই যা করার করতে হবে। ক্লোই মাথা খাটিয়ে একটা বুদ্ধি বার করে বলে আর কিছুক্ষণের মধ্যেই পরের স্টেশন আসবে, এবং পরের স্টেশন আসার আগে আমরা স্টারজেন নদীর ওপর দিক দিয়ে ক্রস করব। নদীটা অনেকটাই বড়, আর যেহেতু নদীটা অনেকটাই বড় সুতরাং সেই নদীর জল পুরোপুরি বরফ হয়ে যায়নি,
সুতরাং আমরা যদি কোনোভাবে লোকটাকে ওই নদীতে ফেলে দিতে পারি তাহলে আর কোনো প্রমাণই থাকলো না যে লোকটা ট্রেনে উঠেছিল, কারণ লোকটা তো টিকিটই কাটেনি, তার কোনো রেকর্ডই নেই। এবং নদীর জল বরফ হওয়ার সাথে সাথে সেই লোকটার শরীরও সেই জলের মধ্যে বরফের মধ্যে জমে যাবে, আর যতদিনে লোকটার লাশ পাওয়া যাবে ততদিনে লাশটা আর চেনার মতো অবস্থায় থাকবে না। কিন্তু মাইন্স তাও রাজি হয় না এবং সেই বাক্সটা নিজের সাথে নিয়ে সে কামরা থেকে বেরিয়ে যায়। ওদিকে মাইন্স নিজের কেবিনে বসে সেই বাক্সটা নিয়ে ভাবতে থাকে তার এখন কি করা উচিত। মানুষটা তো মারা গেছে, মারা যাওয়া মানুষের জিনিসটার উপরে কি সেই মৃত মানুষটার আর অধিকার আছে? তার উপরে বাড়িতে মাইন্সের অসুস্থ স্ত্রী আছে, টাকার অভাবে চিকিৎসাও করাতে পারছে না। ওই বাক্সের ভেতরে যা আছে, যা সে দেখেছে, সেটা বিক্রি করে সে যা টাকা পাবে তাতে স্ত্রীর চিকিৎসা ভালো মতো করাতে পারবে। কিন্তু অন্যদিকে সে এটাও ভাবতে থাকে অন্যের জিনিস নেওয়া পাপ হবে না তো। এদিকে ক্লোইর মনে হতে থাকে যে মাইন্স যেহেতু বাক্সটা নিজের সাথে করে নিয়ে গেছে, সুতরাং বাক্সের ভেতরে যা কিছু আছে মাইন্স সেটা নেওয়ার চেষ্টা করছে এবং তাদেরকে ঠকাচ্ছে, কারণ বাক্সটা তো তারা 3 জন পেয়েছিল। এমন সময় মাইন্স তাদের কামরায় ফিরে আসে। মাইন্স এসে সেই কামরার নিচে একটা গুপ্ত লকারের মধ্যে বাক্সটা রেখে চাবিটা দিয়ে দেয় আর বলে যদি কথা মতো আমরা লাশটাকে নদীর জলে ফেলতে পারি তাহলেই ওই বাক্সটাতে হাত দেওয়া যাবে। আর মনে রেখো, কোনো রকম করে উল্টোপাল্টা কিছু করার চেষ্টা করবে না, কারণ এই চাবিটা আমার কাছেই থাকবে। এরপর তারা 3 জনে মিলে একটা প্ল্যান বানায়। ওই লোকটাকে এমনি এমনি জলে ফেলা যাবে না, কোনো একটা বড় সুটকেস বা ট্রাঙ্ক লাগবে, কারণ এমনি এমনি জলে ফেলে দিলে হয়তো লাশটা ভেসে থাকতে পারে, কিন্তু ভারী একটা কিছুর মধ্যে ভরে সেই লাশটাকে ফেলে দিলে যেমন বাইরে থেকে দেখা যাবে না, ঠিক তেমনই সেটা জলের নিচে চলে যাবে। আর তাছাড়াও সেই লাশটাকে টেনে একদম ট্রেনটার শেষ প্রান্তেই নিয়ে যেতে হবে এবং সেখান থেকে লাশটাকে নদীর মধ্যে ফেলতে হবে। ট্রেনটা যখন সেই বড় নদীটার ওপরের ব্রিজটা দিয়ে ক্রস করবে তখন তারা সেই সুটকেস ভর্তি লাশটাকে নদীর জলে ফেলে দেবে। এরপর ট্রেনের মধ্যে পঙ্গু লোকেদের চলাফেরার জন্য যে হুইল চেয়ার থাকে, সেই হুইল চেয়ারে মৃতদেহটাকে বসিয়ে কোনো রকমে সবার নজর এড়িয়ে 3 জন মিলে ট্রেনের একদম শেষ প্রান্তে নিয়ে আসে। কিন্তু এবার আরেকটা সমস্যা দেখা দেয়, একটা প্রাপ্তবয়স্ক লোকের বডি পুরোপুরি এঁটে যাবে এরকম কোনো সুটকেস বা ট্রাঙ্ক সেখানে ছিল না। এটা দেখে সবার মাথায় হাত। কি করা যায় এখন? এত কষ্ট করে একটা বুদ্ধি বার করে লাশটাকে এত দূর নিয়ে আসার পরেও যদি লাশটাকে ফেলার মতো বাক্স না পাওয়া যায় তাহলে তো বিরাট সমস্যা। ঠিক তখনই ক্লোইর মাথায় একটা অদ্ভুত বুদ্ধি খেলে যায়। সে ট্রেনের মধ্যে যে রান্নাঘর ছিল সেখানে যায় আর ট্রেনের অন্য একটা গার্ড যার নাম ছিল ফ্র্যাঙ্কি তাকে এড়িয়ে একটা মাংস কাটার ধারালো ছুরি নিয়ে আসে। মাইন্স আর পেট কিছুই বুঝতে পারছিল না যে ক্লোই ঠিক কী করতে চাইছে। ক্লোই কেমন একটা অদ্ভুতভাবে ঠান্ডা গলায় বলে, দেখুন, আমাদের হাতে আর বেশি সময় নেই, নদীটা আসার আগেই আমাদের যা করার করে ফেলতে হবে। আমি ডাক্তারি পড়ছি, আমি জানি একটা মানুষের দেহকে কিভাবে কাটা যায়, কত টুকরো করা যায়। আপনাদের কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব। আর এটা ছাড়া এখন আমাদের হাতে কোনো উপায় নেই, কারণ এত বড় বাক্স নেই যেখানে এই মানুষটার লাশটাকে রেখে দেওয়া যায়। সুতরাং এই লোকটার দেহটাকে টুকরো টুকরো করে তারপর বাক্সের মধ্যে ভরতে হবে। মাইন্স আর পেট ক্লোইর মুখ থেকে এইসব কথাগুলো শুনে অবাক হয়ে যায়। একটা মেয়ে একটা মানুষকে এত সহজে কুপিয়ে কুপিয়ে টুকরো করার কথা বলছে, তাও আবার ঠান্ডা মাথায়। মাইন্স আর পেটের মাথায় ঘুরে যায়। সে ক্লোইকে বারণ করে, কিন্তু কেউ কিছু বোঝার আগেই ক্লোই সেই মাংস কাটার ছুরিটা দিয়ে লোকটার গলায় এক কোপ বসিয়ে দেয়। গলা দিয়ে গলগল করে রক্ত পড়ে এবং মাইন্সের দিকে তাকিয়ে সে ঠান্ডা স্বরে বলে, এবার কি করবে মাইন্স? আমি তো লোকটার গলায় ছুরি বসিয়ে দিলাম, অনেক রক্ত বেরোচ্ছে। পুলিশ ডাকবে? ডাকো, পুলিশকে কি উত্তর দেবে? লোকটার সাথে কে এরকম করলো? পুলিশ কিন্তু অত কিছু দেখবে না, কারণ তুমি তো ট্রেনটার প্রধান গার্ড, তোমার ওপরেই তো ট্রেনটা রক্ষা করার দায়িত্ব ছিল, তাই না? সুতরাং তুমি অ্যারেস্ট হয়ে যাবে আর বাক্সটা হাতছাড়া হয়ে যাবে। তাই এখন থেকে আমি যা বলছি সেটাই শোনো, আর সেটা শোনা ছাড়া এমনিতেও তোমার কাছে কোনো উপায়ও নেই। লোকটার শরীরটা টুকরো টুকরো করে নদীতে ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায়ও ছিল না তাদের কাছে। ক্লোই সেই লাশটাকে কাটতে শুরু করে একদম শান্তভাবে। কামরার একপাশে দাঁড়িয়ে ক্লোইকে ওইভাবে লোকটাকে কোপাতে দেখে মাইন্স পাথরের মতো হয়ে যায়। মাইন্সের এত বছরের চাকরি জীবনে অনেক খারাপ অভিজ্ঞতা হয়েছে, কিন্তু একটা অল্পবয়স্ক মেয়ে এরকম ঠান্ডা মাথায় চোখের সামনে একজন মানুষকে পিস পিস করে কাটছে, এটা দেখে মাইন্স স্তব্ধ হয়ে যায়। এরই মধ্যে ক্লোই লাশটা থেকে ধর হাত পা আলাদা করে বাক্সের মধ্যে ভরে ফেলে। চারদিকে যা রক্ত পড়ছিল সেসব কিছু পেট পরিষ্কার করে। এরপর মাইন্স আর পেট ট্রেনের পেছনের দরজা দিয়ে সেই লাশের টুকরো ভর্তি ভারী সুটকেসটা নিয়ে ট্রেনের বাইরে বেরোয়, কিন্তু ক্লোই কামরার ভেতরেই দাঁড়িয়ে থাকে।
স্টারজের নদীর ওপরের ব্রিজটা দিয়ে যখন ট্রেনটা যাচ্ছিল তখন অনেক কষ্টে কোনোভাবে টেনে হিচড়ে সেই বাক্সটাকে ট্রেন থেকে নদীর জলে ফেলে দেয় ওরা। কিন্তু ঠিক তখনই ক্লোই দেখে কেউ যেন সেই কামরার দরজা খুলে ভেতরে আসছে। সে সবাইকে লুকিয়ে পড়তে বলে। দেখা যায় ট্রেনের সেই শেষ প্রান্তের কামরায় যেহেতু সব জিনিসপত্র রাখা হতো, তাই কিছু জিনিস রাখতে সেখানে ঢুকে আসে ফ্র্যাঙ্কি। ফ্র্যাঙ্কি দেখে ট্রেনের এক্সিট গেটটা হা করে খোলা। সে কিছুই বুঝতে পারে না। ফ্র্যাঙ্কি একটু এগিয়ে গিয়ে দেখে বাইরে কেউ আছে কিনা, আর ক্লোই এর মধ্যে জামা কাপড়ের আড়ালে লুকিয়েছিল এবং এই ফাঁকে সে কামরা থেকে বেরিয়ে যায়। তবে ওই হাড় কাঁপানো ঠান্ডায় তা আবার বাইরে বরফের ঝড় উঠেছে। এইসবের মধ্যে সেই ভারী সুটকেসটা নদীতে ফেলতে গিয়ে মাইন্স আর পেট দুজনে একদম কাহিল অবস্থা হয়ে পড়ে। তারা আর কোথাও যেতে পারে না, তাই দরজার আড়ালেই তারা দুজন লুকিয়ে পড়ে। ফ্র্যাঙ্কি কিছু দেখতে না পেয়ে দরজাটা তালা দিয়ে দেয়, এমনকি যাতে কেউ সেখানে আর আসতেই না পারে সেই জন্য সে কামরা থেকে বেরিয়ে সেখানকার দরজার মধ্যেও তালা দিয়ে দেয়। আর অন্যদিকে দেখা যায় শীতের রাতে চলন্ত ট্রেনের বাইরে খোলা জায়গায় দাঁড়িয়ে মাইন্স, বিশেষ করে পেটের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। ওই বরফের ঝড়ে তারা প্রায় বরফে জমে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। তবে ক্লোই যেহেতু কামরা থেকে বেরিয়ে আসতে পেরেছিল, তাই সে ফ্র্যাঙ্কির অন্যমনস্কতার সুযোগ নিয়ে সেই চাবির গোছাটা চুরি করে নেয় এবং দৌড়ে সেই কামরার দরজা খুলে ভেতরে ঢুকে ওই এক্সিটের দরজাটা খুলতেই যাবে, এমন সময় ক্লোইর চোখ যায় তাদের কামরার নিচে যে লকারে মাইন্স ওই বাক্সটা রেখেছে সেই লকারের চাবিটার দিকে। দরজাটা না খুলে ক্লোই সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকে। তার মনের মধ্যে চিন্তাভাবনাগুলো পাল্টাতে থাকে, কারণ চাবিটা এখন তার কাছে, আর বাইরে যা ঠান্ডা তাতে বেশিক্ষণ ওই দুজন মানুষ বেঁচে থাকতেও পারবে না। আর যেহেতু তারা তিনজন ছাড়া বাক্সটার ব্যাপারে অন্য কেউ জানে না, সুতরাং বাইরে ওই দুজন যদি মারা যায় তাহলে বাক্সের ভিতরে যা আছে সেটা সম্পূর্ণ ক্লোই একাই নিতে পারবে। এদিকে মাইন্স আর পেট বুঝতে পারে যে ক্লোই তাদেরকে বাইরে বের করার জন্য কিছুই করছে না, তাই মাইন্স পেটকে ওখানেই অপেক্ষা করতে বলে ট্রেনের ওপরে থাকা একটা জরুরি দরজা দিয়ে ট্রেনের ভেতরে ঢুকে আসে এবং ক্লোই তখন সেই জায়গা দিয়ে কামরার দিকে ফিরে যাচ্ছিল। সে মাইন্সকে ওইভাবে ভিতরে আসতে দেখে হচকচিয়ে যায়। সে বুঝতে পারে তার প্ল্যান এখন আর কাজ করবে না, কারণ মাইন্স তো ভেতরে চলে এসেছে। সুতরাং সে মাইন্সকে মিথ্যে কথা বলে। সে বলে, এই তো আমি চাবিগুলো চুরি করে নিয়ে যাচ্ছিলাম যাতে তোমাদেরকে ওই দরজাটা খুলে ভেতরে নিয়ে আসতে পারি। মাইন্স ক্লোই থেকে চাবিটা নিয়ে দরজা খুলে পেটকে ভিতরে নিয়ে আসে এবং অত ঠান্ডায় পেট তখন প্রায় অর্ধেক জমে গেছে। পেট আর ক্লোই তাদের আগের কামরায় ফিরে আসার কিছুক্ষণ পর মাইন্স বিভিন্ন যন্ত্রপাতি সেখানে নিয়ে আসে এবং সেই কাঠের বাক্সটাকে আবার খোলার চেষ্টা করে। তবে অনেক চেষ্টা করেও সেই বাক্সটা তারা কিছুতেই ভাঙতে পারে না। এইসব করতে করতে পরের স্টেশনে এসে ট্রেনটা দাঁড়ায়, আর এই স্টেশনেই ক্লোইর নেমে যাওয়ার কথা ছিল। কিন্তু কথায় বলে লোভ অতি খারাপ জিনিস। ক্লোই বলে, বাক্সের ভেতরে যেটা আছে সেটা সমান সমান ভাগ না হওয়া পর্যন্ত আমি কোনো স্টেশনে নামব না। যেহেতু স্টেশনে ট্রেনটা থেমেছিল সেজন্য মাইন্স কামরার নিচের লকারে আবার সেই বাক্সটাকে রেখে ট্রেন থেকে নামে, কারণ সে ট্রেনের প্রধান গার্ড। সুতরাং কোনো স্টেশনে ট্রেন থামলে তাকে ট্রেনটার এদিক ওদিক দেখাদেখি করতে হয়, তার দায়িত্বের মধ্যে পড়ে। ওদিকে কথায় কথায় পেটকে ক্লোই জানায় যে সে আর পুরনো জীবনে ফিরে যেতে চায় না। এখনও অবধি তার সারা জীবন তার মা বাবার কথা মতো চলেছে, কিন্তু এবার সে নিজের মতো করে নিজের জীবনটাকে বাঁচতে চায়। পেট জানায় যে বাক্সতে যা আছে সেটা বিক্রি করার পরে যে টাকাটা সে ভাগে পাবে সেই টাকাটা দিয়ে সে মার্কেসেস দ্বীপের মতো একটা জায়গায় সমুদ্রের পাড়ে একটা বাড়ি কিনবে। তাদের এই কথাগুলো শুনে বোঝা যায় তাদের জীবনে তারা যা পায়নি সেটা পাওয়ার জন্য তারা মরিয়া হয়ে উঠেছে এবং তার জন্য তারা যা খুশি তা করতে পারে। কেউ নিজের চাকরি ক্ষেত্রে সফলতা পায়নি, কেউ অন্য কোনো সমস্যায় ভুগছে, কারো স্ত্রী অসুস্থ, এক একজনের এক একটা চাওয়া পাওয়া। অন্যদিকে দেখা যায় ট্রেনটা ছাড়ার কিছুক্ষণ আগে মিস্টার গ্যাটম্যান নামে আরেকজন লোক এসে মাইন্সের কাছে ট্রেনের টিকিট কাটে আর জিজ্ঞাসা করে, আচ্ছা আগের স্টেশন থেকে বেটে খাটো কোনো লোক কি ট্রেনে উঠেছিল? ওর নাম মিস্টার কায়রো। আসলে উনি আমার ভালো বন্ধু। আজ ওর সাথে একটা জরুরি কারণে দেখা করার কথা। মাইন্স কিন্তু পরিষ্কার বুঝতে পারে ওই লোকটা যার দেহটা ক্লোই পিস পিস করে কেটেছে এবং যাকে তারা সেই নদীর মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে, সেই লোকটার কথাই জিজ্ঞেস করছে এই লোকটা। আর সেই মৃত মানুষটার নামই হলো মিস্টার কায়রো। মাইন্স গ্যাটম্যানকে বলে, না আমি এরকম কাউকে ট্রেনে উঠতে দেখিনি। কিন্তু গ্যাটম্যান তার কথা মানতে রাজি হয় না। সে বলে, আমি জানি মিস্টার কায়রো এই ট্রেনেই আছে, এবং নিজের চোখে দেখার জন্য সে ট্রেনে উঠে পড়ে। ট্রেনে মাইন্স, পেট আর ক্লোই ছাড়াও মিস্টার কায়রোকে আরও দুজন দেখেছিল, একজন ফ্র্যাঙ্কি আর 2 নম্বর হলো মিসেস ফ্রয়। যখন মাইন্সরা কায়রোকে নদীতে ফেলার জন্য নিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় তারা দেখেছিল। ট্রেনে উঠে ফ্র্যাঙ্কি আর মিসেস ফ্রয়ের কথা শুনে গার্ডম্যান পরিষ্কার বুঝতে পারে যে মাইন্স তাকে মিথ্যে কথা বলেছে, অর্থাৎ মিস্টার কায়রো এই ট্রেনেই ছিল।
সেই সোজা পেট আর ক্লোই যে কামরায় ছিল সেখানে চলে যায় আর তাদের দিকে বন্দুক তাক করে বলে, বাক্সটা কোথায়? যদি নিজেরা বেঁচে থাকতে চাও তাহলে চুপচাপ বাক্সটা বের করে দাও। এমন সময় সেখানে মাইন্স চলে আসে আর লোকটাকে বাক্সটা বের করে দেয়। কিন্তু লোকটা বাক্স হাতে তুলে নিতেই অদ্ভুতভাবে তার হাতের মধ্যে ছ্যাঁকা লাগে আর বাক্সটা আর বন্দুক দুটোই নিচে পড়ে যায়। এবং অদ্ভুত ব্যাপার, সে বাক্সটা নিজে থেকেই গরম হয়েছিল। এই সুযোগে পেট গার্ডম্যানের বন্দুকটা নিজের হাতে তুলে নেয় আর তাকে শাসিয়ে সেই কামরা থেকে বেরিয়ে যেতে বলে। কিন্তু গার্ডম্যান তাদেরকে কেমন ভয়ার্ত গলায় বলে, দেখো তোমরা কিন্তু ভুল করছো। আমি বা কায়রো ছাড়া ওই বাক্সটার ওপরে কিন্তু আরও লোকের নজর আছে। তোমরা যদি এই বাক্সটা নিয়ে নাও তোমরাও কিন্তু একটা বড় বিপদে জড়িয়ে পড়বে। আর তোমরা কি ভেবেছো ওই বাক্সটার ভেতরে যা দেখতে পেয়েছো সেই সবের কোনো অস্তিত্ব আছে? বাক্সের ভেতরে তোমরা যা দেখেছো সবকিছুই তোমাদের চোখের ভুল। ওই বাক্সটার আসল সত্যি জানতে চাও? তাহলে শোনো, ওই বাক্সটা একটা অভিশপ্ত বাক্স। ওর ভেতরে যে একবার দেখে পরের দিন সূর্য ওঠার আগেই তার মৃত্যু হয়। শারীরিক মৃত্যু যদি নাও হয়, মৃত্যু হয় মনুষ্যত্বের। মানুষ আর মানুষ থাকে না, সে লোভে অন্ধ হয়ে পরিণত হয় একজন হিংস্র পিশাচে। তাই বলছি, আমার কাছেও এটার চাবি আছে। এই বাক্সটা আমায় দিয়ে দাও, আমি ওর ভেতরে যা আছে সেটা নষ্ট করে দেব, আর তাহলেই আমরা সবাই বিপদমুক্ত হয়ে যাব। নয়তো কাল সকালবেলা সূর্যোদয় আমাদের মধ্যে কেউই দেখতে পারবে না। তার এসব কথা শুনে ওরা সবাই অবাক হয়ে যায়। কিন্তু কথায় বলে, লোভ যখন পেয়ে বসে তখন চোখ অন্ধ হয়ে যায়। তাই পেট তার কোনো কথাই বিশ্বাস করে না। সে ওই বাক্সের ভেতরে যা দেখেছে সেটা নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। এমন সময় গার্ডম্যানের সঙ্গে হাতাহাতি করতে গিয়ে পেটের হাত দিয়ে কোনো রকমে বন্দুক থেকে একটা গুলি চলে যায় আর গার্ডম্যানের বাঁ চোখে গিয়ে গুলিটা লাগে। গার্ডম্যান মারা যায়। পেট কিন্তু সত্যি এইভাবে লোকটাকে গুলি করে খুন করতে চায়নি, কিন্তু গুলিটা ভুলবশত চলে গেছে। পেট প্রচণ্ড ঘাবড়ে যায়। এরপর ক্লোইও সেই বাক্সটা নিতে গিয়ে দেখে যে বাক্সটা এতটাই গরম হয়ে গেছে যে তাতে হাত দেওয়া যাচ্ছে না। ঠিক সেই সময় মাইন্সের কাছে খবর আসে যে কোনো একটা কারণে তাকে G20 করতে হবে। এবার G20 কাকে বলে? G20 কথার অর্থ হলো ট্রেন সাধারণত স্টেশনেই দাঁড়ায়, কিন্তু কোনো বিশেষ কারণ দেখা দিলে ট্রেন স্টেশন ছাড়াও অন্য জায়গায় ট্রেনকে দাঁড় করিয়ে দেওয়া হয়। এটাকে রেলওয়ের ভাষায় G20 বলা হয়। তো কোনো একটা বিশেষ কারণে ট্রেনটাকে সেখানেই থামাতে হবে যেই জায়গায় তারা ছিল। এটা শুনে মাইন্স জানলা দিয়ে দেখে যে বাইরের রাস্তা দিয়ে ট্রেনটাকে ধরার জন্য একটা পুলিশের গাড়ি দ্রুত বেগে ছুটে আসছে। গলা শুকিয়ে যায় মাইন্সের, কারণ এই বাক্সটা ছাড়াও ভেতরে তখন আরেকটা মৃতদেহ তাদের সঙ্গে রয়েছে। ক্লোই বলে, আমার কাছে একটা আইডিয়া আছে। এই সময় গার্ডম্যানের বলা শেষ কথাগুলো ভেবে মাইন্সের ভয় হতে থাকে, যদি সত্যিই সূর্যাস্তের আগে তাদের সবার মৃত্যু হয়। এসব নিয়ে তারা কথা বলছিল এবং এই সময় একটা জিনিস পরিষ্কার হয়ে যায় যে বাক্সটার ভেতরে তারা তিনজন আলাদা আলাদা জিনিস দেখেছে। এটা সম্ভব কি করে? একটা বাক্সের ভেতরে তিনজন আলাদা আলাদা জিনিস দেখলো কেন? কি রহস্য এটার? কেউ সেই বাক্সটার ভেতরে বড় একটা হিরে দেখতে পেয়েছে, কেউ বা অন্য কিছু দেখতে পেয়েছে। এটা জানতে পেরে তারা আরও অবাক হয়ে যায়, একই বাক্সের মধ্যে আলাদা আলাদা জিনিস তারা কেন দেখলো। কিন্তু ততক্ষণে ট্রেনটা থেমে গেছে আর এখানে দেখা যায় একজন ডিটেকটিভ বা গোয়েন্দাকে। এনার নাম হলো মেলভিল। সে তার দুই সহকর্মীকে নিয়ে ট্রেনে উঠে আসে এবং এদের হাত থেকে বাঁচার জন্য ক্লোই একটা প্ল্যান বানায়। মাইন্স বাইরে এসে গোয়েন্দা মেলভিলের সঙ্গে কথা বলতে শুরু করে। গোয়েন্দা বলে, স্টারজেন নদী থেকে একটা বাক্স পাড়ের দিকে ভেসে আসে আর কিছু লোক যারা রাতে মাছ ধরতে বেরিয়েছিল সেই স্টারজেন নদীতে, তারা বাক্সটা খুলে দেখে তাতে একটা মানুষের লাশ টুকরো টুকরো করে ভরা আছে। আমরা খোঁজ নিয়ে দেখেছি, এই ঘটনাটা যখন ঘটে তার কিছুক্ষণ আগে একটা ট্রেন ওই নদীর ওপরের ব্রিজ ক্রস করেছে আর সেই ট্রেনটা হলো আপনাদের এই ট্রেনটা। তাই আমাকে এই ট্রেনের তল্লাশি নিতে হবে। এই বলে গোয়েন্দা প্যাসেঞ্জারের লিস্টের সাথে সব যাত্রীদের নাম মিলিয়ে মিলিয়ে দেখতে শুরু করে। আর এর মধ্যে ক্লোই আর পেট গার্ডম্যানের লাশটা কোনো মতে তুলে নিয়ে গিয়ে অন্য একটা কেবিনে ঢুকে পড়ে। তারপর গার্ডম্যানকে তারা সেই কেবিনের যেখানে লোকেরা নিজেদের মালপত্র রাখে সেখানে তুলে দেয় এবং ক্লোই পেটকে নিজের কথার জালে ফাঁসিয়ে গার্ডম্যানের লাশটা যেখানে রেখেছে সেখানে উঠে যেতে বলে। পেটও একটা সুন্দরী মেয়ের কথার ফাঁদে পা দিয়ে তাকে বিশ্বাস করে আর ওই লাগেজ রাখার জায়গাটায় উঠে পড়ে। আর ক্লোই সেই জায়গার দরজাটা বন্ধ করে দেয়, কারণ সে পেটকে বলে যে পুলিশের নজর থেকে বাঁচানোর এটাই একমাত্র উপায়। এরপর পুলিশ যখন খোঁজ করে প্যাসেঞ্জারের লিস্ট, তারা দেখে ট্রেনের মধ্যে সব প্যাসেঞ্জারই ছিল, শুধুমাত্র পেটকে তারা দেখতে পায় না। আর স্বাভাবিকভাবেই পুলিশের সন্দেহ হয়। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার দেখা যায় যে যখন গোয়েন্দাটা জিজ্ঞাসাবাদ করছিল তখন ট্রেনে থাকা বাকি যাত্রীরা এমনকি ক্লোইও পেটের বিরুদ্ধে সাক্ষী দেয়। অর্থাৎ স্টারজেন নদী থেকে পুলিশ যে লাশটাকে পিস পিস অবস্থা পেয়েছে সেটার পিছনে পেটের হাত ছিল আর পেট তাকে খুন করেছে, পুলিশ এরকম সন্দেহ করছিল।
এবং ট্রেনের যাত্রীরাও এটা বলে যে হ্যাঁ, পেট এটা করে থাকতে পারে, কারণ পেটকে দেখেই কেমন সন্দেহজনক মনে হচ্ছিল। এরপর দেখা যায় গোয়েন্দা মেলভিল তার বাকি সহকর্মীদের পাঠিয়ে দেয়, কিন্তু নিজে তদন্তের কারণে সেই ট্রেনের মধ্যেই থেকে যায়। অন্যদিকে ক্লোই যে কেবিনের মধ্যে মালপত্র রাখার জায়গায় পেটকে আটকে রেখেছিল, সে সেই কেবিনে ফিরে এসে সেই জায়গাটা একটা কালো মোটা টেপ দিয়ে পুরোটা সিল করে দেয়, যাতে বাইরে থেকে যতটুকু হাওয়া ভেতরে ঢুকছিল সেটাও আর না ঢোকে। অন্যভাবে বলতে গেলে ক্লোই পেটকে মেরে ফেলতে চাইছিল। ভেতর থেকে পেট আর্তনাদ করতে থাকে, চিৎকার করতে থাকে, ক্লোই তুমি এটা কি করছো? আমাকে এখান থেকে বের করো প্লিজ, আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে, আমাকে এখান থেকে বের করো। কিন্তু ক্লোই তার কোনো কথাই শুনছিল না। সে ঠান্ডা মাথায় শান্তভাবে সেই জায়গাটা সিল করে দিয়ে পেটকে খুন করছিল। এরপর ক্লোই মাইন্সকে গিয়ে বলে, শোনো, আমরা যেভাবে কায়রোর লাশটা ফেলে দিয়েছিলাম ঠিক একইভাবে আরও 2টো লাশের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, যদিও পেট এখনও মারা যায়নি, তবেও আর বেশিক্ষণ বেঁচে থাকতেও পারবে না। আর দেখো, আমি যা করছি ভেবেচিন্তেই করছি। গোয়েন্দা সন্দেহ হয়ে গেছিল পেটের ওপরে, এবং পেটকে যদি গোয়েন্দা ধরে নিয়ে যেত তাহলে আমরাও ফেঁসে যেতাম। তার থেকে এই ভালো পেট আর দুনিয়াতে বেঁচেই না থাকুক। আর গোয়েন্দা যেহেতু স্টার্জের নদীতে পাওয়া সেই লাশটার জন্য পেটকে সন্দেহ করছে, সুতরাং পেটকে যদি গোয়েন্দারা খুঁজে না পায় তাহলে এই কেসটা তারা বন্ধ করে দেবে। আর ওই বাক্সের ভেতরে যা আছে তার ভাগিদার শুধুমাত্র আমি আর তুমি। মাইন্স ক্লোইর মুখ থেকে এই কথাগুলো শুনে বুঝতে পারে যে ক্লোই সম্পূর্ণভাবে অন্ধ হয়ে গেছে লোভে। ক্লোই নিজেও জানে না সে কি করছে। আর ওদিকে কেভিনের ভেতরে পেট নিঃশ্বাস নিতে না পেরে তার শরীর একটু একটু করে শিথিল হয়ে যায়। মাইন্স এই ঘটনাগুলোকে মেনে নিতে পারছিল না, যেগুলো ক্লোই একটার পর একটা করে যাচ্ছিল। মাইন্স দৌড়ে গিয়ে সেই লাগেজ রাখার জায়গাটা খুলে দেয়, কিন্তু ততক্ষণে অক্সিজেনের অভাবে নিঃশ্বাস বন্ধ হয়ে পেট মারা গেছে। ওদিকে গোয়েন্দা মেলভিল মাইন্সকে ওইভাবে কেবিনের দিকে দৌড়ে আসতে দেখে তার সন্দেহ হয়, তাই সে মাইলসের পেছনে পেছনে সেখানে চলে আসে আর কেবিনের ভেতরে দেখে 2টো লাশ। লাশ দেখে গোয়েন্দা ভেবে নেয় যে মাইলসই হলো আসল দোষী। সে মাইলসকে অ্যারেস্টই করতে যাবে, এমন সময় ক্লোই পেছন থেকে একটা ছুচলো জিনিস দিয়ে মেলভিনের গলায় সোজা ঢুকিয়ে দেয় এবং মেলভিনকেও সে খুন করে। এইভাবে ক্লোইকে একের পর এক খুন করতে দেখে মাইলসের পায়ের তলা থেকে মাটি সরে যায়। কতটুকু বা বয়স হবে মেয়েটার, একটার পর একটা ঠান্ডা মাথায় মানুষ মেরেই যাচ্ছে। সে বুঝতে পারে গাটম্যান মরে যাওয়ার সময় যে কথাগুলো বলে গেছিল তার একটা কথাও ভুল নয়। ওই বাক্সের ভেতরে কেউ একবার চোখ দিয়ে দেখে নিলে তার ভেতর থেকে মনুষ্যত্ব নষ্ট হয়ে যায়, সে হিংস্র পিশাচ হয়ে ওঠে। মাইন্সের তখন মনে হয় ওই বাক্সটা খুলে যা আছে সেটা নষ্ট করতে না পারলে হয়তো সূর্যোদয়ের আগে আমরা সবাই মারা যাব। আর সে মরতে চায় না। তবে ক্লোইকে দেখা যায় সে মেলভিলের বন্দুকটা তুলে নেয় আর মাইন্সকে ভয় দেখিয়ে সেই আগের কামরায় নিয়ে যায় আর লকারটা খুলে বাক্সটা বের করে দিতে বলে। কিন্তু লকার খুলে তারা দেখে যে বাক্সটা আর সেখানে নেই। এরপর ক্লোইর হাত থেকে মাইলস কোনো মতে পালিয়ে সেখান থেকে বেরিয়ে আসে আর ক্লোইকে সেখানেই লক করে দেয়, যাতে সে এই ট্রেনের মধ্যে আর কাউকে মারতে না পারে। মাইন্স পরিষ্কার বুঝতে পারে যে নিশ্চয়ই ফ্র্যাঙ্কি সেই বাক্সটা নিয়েছে, কারণ ট্রেনের মধ্যে মাইন্স ছাড়া একমাত্র ফ্র্যাঙ্কির কাছেই সব জায়গার চাবি আছে। তাই সে ফ্র্যাঙ্কির কাছে গিয়ে তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু ফ্র্যাঙ্কি কিছুতেই সেই বাক্সটা ফেরত দিতে রাজি নয়, কারণ সেই বাক্সটা তাকেও বশ করে নিয়েছে। সে বাক্সের মধ্যে অনেকটা সোনা দেখতে পেয়েছে। এই সময় ক্লোই এসে ফ্র্যাঙ্কিকেও গুলি করে দেয়। সে কোনো রকমে কামরার লক খুলে বেরিয়ে এসেছে। এরপর ক্লোই মাইন্সকে ট্রেনটা থামাতে বলে আর নিজে গিয়ে ওই বাক্সটা আবার খুঁজে বের করে। মাইন্স ট্রেনটা থামাতে গেলে দেখে যে ট্রেনটা আর কিছুতেই থামছে না। আর ঠিক সেই সময় কেউ একজন পেছন থেকে এসে ফ্র্যাঙ্কি আর ক্লোইকে গুলি করে দেয়। দেখা যায় মিসেস ফ্রয়কে, আর মিসেস ফ্রয় আসলে কোনো বৃদ্ধা মহিলাই নয়, সে একজন লোক যে কিনা ছদ্মবেশ ধরে ট্রেনে উঠেছিল সেই বাক্সটার খোঁজে। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার ছিল, এই ট্রেনের মধ্যে যতগুলো যাত্রী উঠেছে সবাই এই একটা বাক্সের লোভেই উঠেছে। আর সেই পেছন থেকে এসে ফ্র্যাঙ্কি আর ক্লোইকে গুলি করেছিল। অন্যদিকে দেখা যায় সেই জাপানি লোকগুলোও এই সব কিছুর সঙ্গে যুক্ত। আর ওই জাপানি লোকদের মধ্যেই একজন, যার নাম ইয়ামাশিতা, আর মিসেস ফ্রয় যে সেজেছিল সে, তারা বাক্সটা নেওয়ার জন্য একে অপরকে গুলি করে আর তারা দুজনেই দুজনের গুলিতে মারা যায়। গাটম্যান যা বলে গিয়েছিল সবকিছু সত্যিই হচ্ছে। আর তখন বাক্সটা এতটাই গরম হয়ে যায় যে সেটা জলে রাখা হলে সেই জলটাও ফুটতে শুরু করে। কারণ বাক্সটা নিয়ে একটা কথা প্রচলিত আছে যে কারো মারা যাওয়ার সময় হলেই সে বাক্সটা প্রচণ্ড গরম হয়ে যায়। আর মনে করে দেখো, বাক্সটা যখন যখন গরম হয়েছে তখন তখনই কেউ না কেউ মারা গেছে। হিরো নামে আরেকজন যে জাপানি লোক ছিল, সেই বাক্সটা নেওয়ার চেষ্টা করলে ক্লোই কোনো রকমে উঠে তাকে গুলি করে দেয়। একটু আগে মিসেস ফ্রয়ের ছদ্মবেশ ধরার যে লোকটা ক্লোইকে গুলি করেছিল, সেই গুলিতে ক্লোই মারা যায়নি। এবং মাইন্স ভেবে নেয় যে করেই হোক ওই বাক্সটা খুলে তার ভেতরে জিনিসটা নষ্ট করতেই হবে, কারণ সে মরতে চায় না।
সে ক্লোয়ির মাথায় একটা রড দিয়ে আঘাত করে আর অজ্ঞান করে দেয় ক্লোয়িকে, এবং সেই বাক্সটা নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর গাটম্যানের মৃতদেহের কাছে গিয়ে তার আঙুলের মধ্যে থেকে একটা আংটির মতো দেখতে চাবিটা মাইন্স খুঁজে পায়। ইতিমধ্যে দেখা যায় ক্লোয়ির জ্ঞান ফিরে আসে। এরপর মাইন্স দৌড়ে গিয়ে সেই ট্রেনটার থেকে ইঞ্জিনটাকে আলাদা করে দেয়, কারণ ট্রেনটা আর কিছুতেই থামছে না। কোনো একটা অজানা অভিশাপের কারণে ট্রেনটা দুর্বার গতিতে ছুটে চলেছে। তবে মেইন জিনিসটা আলাদা করে দিলেও ট্রেন আর ইঞ্জিনের মধ্যে দুটো রড একটা মোটা টেপ দিয়ে জোড়া লাগানো ছিল, সেটা খুলতে একটু সময় লেগে যায়। আর ততক্ষণে ক্লোয়ি সেখানে চলে আসে আর মাইন্সের বুকে ছুরি বসিয়ে দেয়, এবং এই সময় বাক্সটা ছিটকে ইঞ্জিনের বাইরের দিকে দোরগোড়ায় চলে যায়। আর সেই বাক্সটাকে ধরতে গেলে বাক্সটার নিচে পড়ে যায়, আর ক্লোয়ি পড়ে যায় সেই ট্রেনের বডি এবং ইঞ্জিনের মাঝখানে। সেখানে কিছুটা ঝুলে থাকার পর ক্লোয়ি সেখান থেকে পড়ে মারা যায়। মাইন্স তাকে এত কিছুর পরেও বাঁচানোর চেষ্টা করে, কিন্তু শেষ রক্ষা হয় না। এরপর দেখা যায় ইঞ্জিন থেকে ট্রেনটা আলাদা করে দেওয়ার কিছুক্ষণ পর ইঞ্জিনটা বন্ধ করে মাইন্স নেমে এসে রেল লাইনের ওপরে সে বাক্সটাকে খুঁজতে থাকে, কারণ সে চায় না ওই বাক্সটার জন্য অন্য কারো ক্ষতি হোক। এরপর বাক্সটা খুঁজে পাওয়ার পর সেই চাবিটা দিয়ে সে বাক্সটাকে খোলে, এবং উল্টো দিক থেকে একটা ট্রেন আসছে দেখে মাইন্স সেই বাক্সটাকে রেল লাইনের ওপরে রেখে দেয় আর বলে, শেষ অবধি আমি তোমাকে হারিয়ে দিতে পেরেছি, তুমি আমার মৃত্যুর কারণ হতে পারোনি। তবে সেই সময় পুচি নামের সেই কুকুরটা, যে কিনা মিসেস ফ্রয় নামে যে লোকটা সেজেছিল তার সঙ্গে উঠেছিল, সেই কুকুরটা এসে বাক্সটাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, আর ট্রেনের তলায় সেই কুকুরটা পড়ে মারা যায়। বাক্সটা আবার বন্ধ হয়ে যায়, আর পরের দিন সূর্য ওঠার আগে মাইন্সও মারা যায়। মুভির শেষ দৃশ্যে দেখা যায় পরের দিন সকালে একটা বাচ্চা ওই বাক্সটাকে কুড়িয়ে পায়, এবং সেই বাচ্চাটাও কৌতূহলবশত সেই বাক্সটার ভেতরে তাকায় এবং কি আছে সেটা দেখে খিলখিল করে হেসে ওঠে। কিন্তু অবাক ব্যাপার, বাচ্চাটার কিন্তু কিছুই হয় না। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। এবার আসি ওই বাক্সের রহস্যে। ওই বাক্সটাতে আসলে কি ছিল? উত্তর, বাক্সটাতে আসলে কিছুই ছিল না। এই মুভিতে এই বাক্সটাকে বারবার অভিশপ্ত বাক্স বলা হয়েছে। আসলে অভিশপ্ত বাক্সটা ছিল না, অভিশপ্ত হলো মানুষের মন। যে যেমন প্রকৃতির মানুষ, যে জিনিসের প্রতি সবচেয়ে বেশি লোভ থাকে কারোর, সেই মানুষ ওই বাক্সের ভেতরে সেই জিনিসটাই দেখতে পায়। এবং এই জন্যই বাক্সের ভেতরে তাকানোর পর তারা সবাই অবাক হয়েছিল, কারণ তারা বাক্সের ভেতরে সেটাই দেখেছিল যেটার তাদের লোভ ছিল। এবং তাদের লোভ এতটাই চরম আকার ধারণ করে যে তারা মনুষ্যত্বের সীমা পর্যন্ত লঙ্ঘন করে যায়, এবং সেই জিনিসটা পাওয়ার জন্য একটার পর একটা পাপ করতে থাকে। আর কথায় বলে, লোভে পাপ, পাপের মৃত্যু। তাই মানুষটার মৃত্যু হয়, যে মানুষটা ওই বাক্সের ভেতরে একবার তাকায়। এবার প্রশ্ন হলো, মুভি শেষে ওই বাচ্চা ছেলেটার কেন মৃত্যু হলো না বা কিছু হলো না কেন? ওই বাচ্চাটার মনে কোনো লোভ ছিল না, কারণ আমরা জানি শিশুদের মন পবিত্র থাকে, না কোনো লোভ থাকে, না কোনো হিংসা থাকে, কোনো কিছু থাকে না। সুতরাং ওই বাচ্চাটা ওই বাক্সটার ভেতরে তাকিয়ে কিছুই দেখতে পায়নি, শুধুমাত্র একটু আলো ছাড়া, এবং সেই বাচ্চাটা সেটা দেখে হেসেছিল। এটা তো গেল মুভির বাইরের অর্থ। এবার আসি মুভির ভেতরের অর্থে। এই পুরো মুভিটা আসলে একটা মেটাফোর বা রূপকের মতো। এক একটা জিনিসের দ্বারা এক এক বিষয় বোঝানো হয়েছে। আমি আরও সহজে বুঝিয়ে দিচ্ছি। ট্রেনটাকে মানুষের জীবনের সাথে তুলনা করা হয়েছে। খুব ভালো করে যদি ভেবে দেখো, ট্রেন যেরকম দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে চলে, একটা মানুষ জন্ম হওয়ার পর মৃত্যুর দিকে একইভাবে দুর্বার গতিতে এগিয়ে চলেছে। এই লম্বা ট্রেনটাকে মানুষের লম্বা জীবনের সঙ্গে তুলনা করা হয়েছে, এবং এই বাক্সটাকে মানুষের আদিম রিপু হিসাবে দেখানো হয়েছে। রিপু বা দোষ, বা বলতে পারো মানুষের শত্রু, সেটা হলো লোভ। মানুষ জীবনপথে চলতে গিয়ে বিভিন্ন জিনিস দ্বারা বা বিভিন্ন কিছু দ্বারা আকৃষ্ট হয়, এবং সেটাকে পাওয়ার জন্য পরিশ্রম না করে তার প্রতি লোভ বাড়তে থাকে। কি করে ছলচাতুরি করে, কাকে ঠকিয়ে, কাউকে খুন করে কোনো কিছু হাসিল করতে হয়, আজকালকার পৃথিবীতে সেই জিনিসটাই বেশি দেখা যায়। দুর্ভাগ্যের ব্যাপার, কিন্তু বাস্তব ব্যাপার। আর ওই বাচ্চাটাকে দেখানো হয়েছে মনুষ্যত্বের প্রতীক বা মানবতার প্রতীক হিসাবে। আর তাই মুভির শেষে ওই বাচ্চাটা একমাত্র বেঁচে ছিল, কারণ পাপ আর পাপী এই দুটো জিনিস তো সেই পৃথিবীর জন্মলগ্ন থেকেই পৃথিবীতে আছে, কিন্তু শেষ পর্যন্ত হাসি মুখে বেঁচে থাকে মনুষ্যত্ব, ঠিক যেমন বাচ্চাটা বেঁচে ছিল। আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, দেখো যখন ট্রেনটা বেলাগাম হয়ে যায়, ট্রেনটা কোনো কিছুতেই কন্ট্রোলে আসছিল না, দুর্বার গতিতে ছুটে চলছে, কেউ জানে না কেন ছুটে চলছে। এই জায়গাটার দ্বারা বোঝানো হয়েছে, দেখো ঠিক সেই সময় ট্রেনের সিচুয়েশনটা ভাবো, সেই সময় ট্রেনের প্রতিটা মানুষ একে অপরকে খুন করার চেষ্টা করছে, কে কাকে মেরে ওই বাক্সটা নিতে পারে।
ঠিক একই রকমভাবে মানুষের জীবনে যখন খারাপ জিনিসগুলো একবারে ঢুকে পড়ে না, লোভ, হিংসা, কাউকে ঠকানো, কাউকে খুন করা, মানে মানুষ যখন চারদিক থেকে খারাপ জিনিস দিয়ে ঘিরে যায়, তখন তার জীবনও বেলাগাম হয়ে যায়, ঠিক ওই বেলাগাম রেলগাড়িটার মতো। তো এই ডিটেলগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো না করো শুধু একটা লাইক করে দিও, ব্যাস তাহলেই হবে। আর তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো ফেসবুক, ইনস্টাগ্রামের লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। না, এবার ভাবছি রেলগাড়িতে ওঠার আগে দুবার চিন্তা ভাবনা করতে হবে, কে জানে কোন রেলগাড়িতে ক্লোই বা সে বাক্সটা পড়ে থাকে।